হ্যালো স্টুডেন্ট, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা দেখিয়ে দিয়েছি আগে। আর এর মান নির্ণয় করা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা দুটো ভিডিও দেখে নাও। সেই আদর্শ গ্যাসের সমীকরণটাকে ব্যবহার করে আমরা গ্যাসের ভর এবং গ্যাসের ঘনত্ব কীভাবে নির্ণয় করব সেটাই কিন্তু এই টপিক্সের মেন আলোচনার বিষয়বস্তু। তাহলে কি না, আদর্শ গ্যাসের সমীকরণটাকে ব্যবহার করতে হবে। আদর্শ গ্যাসের সমীকরণকে ব্যবহার করে, কারণ এই পার্টটা কিন্তু আমাদের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট। কি না, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা নেব। পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ, এই সমীকরণ থেকে তাহলে গ্যাসের ভরটাকে যদি আমরা এম ধরি আর ডব্লিউআরটি কী পরিমাণে গ্যাস আছে সেটা যদি নিই, তাহলে এখানে আরটি বাই পিভি এই সমীকরণটাকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে। এই সমীকরণের সাহায্যে আমি কোনো গ্যাসের আণবিক গুরুত্ব বা মোলার ভর যেটা আছে সেটা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে আণবিক ভর আর মোলার ভরের মধ্যে কী পার্থক্য সেটাও কিন্তু আমি বলবো। কারণ আণবিক ভর যেটা আমরা বলি, মলিকুলার মাস যেটা আমরা বলছি, তার কিন্তু কোনো নির্দিষ্ট একক নাই। কিন্তু মোলার মাস যেটা বলছি বা গ্রাম অণু যেটা ভর বলবো আমরা, সেটার কিন্তু একটা নির্দিষ্ট একক আছে, গ্রাম পার মোল। সেটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আর কি না, গ্যাসের ডেনসিটি কী করে ক্যালকুলেশন করব, ঘনত্ব, গ্যাসের ঘনত্বটা কতটা আছে, একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়েছে, তাদের মধ্যে কী পরিমাণ ভর রয়েছে সেটা যেমন আমরা জানতে পারবো, আবার সেই গ্যাসটার ঘনত্ব কত হচ্ছে সেই ঘনত্বটাও কিন্তু এখান থেকে আমরা জানতে পারবো। তাহলে সেই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমরা কি জানতে পারছি দেখা যাক। তাহলে লেখো যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। তাহলে সেই সমীকরণ থেকে দেখবে কত কিছু জিনিস আমরা ডেরিভেশন করতে পারবো। কি না, আদর্শ গ্যাসের সমীকরণে আমরা কি পেয়েছি না, পিভি ইজ ইকুয়াল টু, তাহলে আমরা পেয়েছি কি পিভি ইজ ইকুয়াল টু nRT। যেখানে আমরা কি দেখিয়েছি বারবার না, পি মানে হচ্ছে চাপ, ভি মানে আয়তন। তাহলে এখানে আমাকে লিখতে হবে কি না, পি মানে হচ্ছে চাপ, ভি মানে হচ্ছে আয়তন, ভলিউম, এটা হচ্ছে আয়তন, আর এন হচ্ছে মোল, আর কি না আর হচ্ছে গ্যাস ধ্রুবক, গ্যাস কনস্ট্যান্ট, আর কি না টি হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার মানে পরম তাপমাত্রা। এটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, সেটা আমরা জেনে গেছি। এবারে দেখো এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণটার মধ্যে এন মানে হচ্ছে মোল সংখ্যা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এন মানে হচ্ছে মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা যদি হয়, তাহলে এই যে সমীকরণটা আমরা পেয়েছি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে আমরা জানি কি না, আমরা জানি কি না, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম, এন ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এম। তাহলে এটা কি না, এইটা সমান হচ্ছে ভর বাই হচ্ছে আণবিক ভর বা আণবিক গুরুত্ব, যা খুশি বলতে পারো, আণবিক ভর বা আণবিক গুরুত্ব। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, এন এর মানটা যদি এখানে বসাই, তাহলে কি পাবো না, এখানে হচ্ছে পি, অতএব পি আর ভি, এনের জায়গায় আমরা বসাচ্ছি দেখো ডব্লিউ বাই হচ্ছে এম। ঠিক আছে, তাহলে এমটা কি না, গ্যাসের আণবিক ভর, বা অনেক সময় মোলার ভরও আমরা কি বলতে পারি। তাহলে এইটা ইন্টু কি হলো আরটি। তাহলে আমরা কি করব, তাহলে এমটা এখানে নিয়ে আসি, এম ইজ ইকুয়াল টু তাহলে কি ডব্লিউ আরটি বাই হচ্ছে পি ইন্টু ভি। তাহলে এম এর মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম, তাহলে ডব্লিউ আরটি বাই পিভি। তাহলে এটাকে আমরা বলবো কোনো গ্যাসের একটা মোলার ভর বা আণবিক ভর, কিন্তু এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমরা এম ইজ ইকুয়াল টু ডব্লিউ আর টি। তাহলে এম ইজ ইকুয়াল টু কি না, আণবিক ভর, বা এটাকে অনেক সময় লিখবো কি না, মোলার ভর হিসাবেও লিখবো। তাহলে আণবিক ভর বা মোলার ভর, এই দুটোর মধ্যে যে কোনো একটা যখন যেটা ব্যবহার হবে সেটাই লিখবো। তাহলে এদের মধ্যে পার্থক্য আছে। আমি প্রথমেই বললাম যে আণবিক ভরে কিন্তু কোনো একক নাই, কিন্তু মোলার ভরে এইটা একবার আমার মাধ্যমিকে কোশ্চেনে পড়েছিল যে মোলার ভরের একক কী। তাহলে একক হবে গ্রাম পার মোল। এটা আমরা মাধ্যমিকের কোশ্চেনগুলো দেখবো, প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলোচনা করব, সেখানে দেবো এগুলো আরও ক্লিয়ারই করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে এই সমীকরণটা আমরা ব্যবহার করব। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে ডব্লিউ মানে কি, গ্যাসের ভর আমরা বলে দিয়েছি, আর কি এমটা কি আণবিক ভর বলে দিয়েছি। তাহলে এই সমীকরণটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবার আমাকে কি নির্ণয় করতে হবে
তাহলে নির্ণয় করতে হবে ঘনত্ব নির্ণয় করতে হবে। সেই ঘনত্বটা কী করে নির্ণয় করব, দেখো এইখান থেকে আমরা করছি কি না, এই যে সমীকরণটা নিয়েছি তাহলে এখন হচ্ছে কি না ঘনত্ব নির্ণয়। তাহলে এবারে দেখো যে ঘনত্ব নির্ণয়, কারণ কোশ্চেন কিন্তু প্রতি বছর চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু কোশ্চেন চেঞ্জ হচ্ছে। সেই কোশ্চেনগুলো যদি তোমরা রেডি হতে না পারো তাহলে এখানে 100% মার্কস কিন্তু তোলা মুশকিল আছে। কারণ প্রতি বছরই 2000 সালেও একটা কোশ্চেন নতুন এসেছে, অ্যাভোগাড্রো প্রকল্প নিয়ে এসেছে। তাহলে এইগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যেগুলো সবসময় পড়ে এসছে সেগুলোই না, কিন্তু যে কোশ্চেনগুলো আরও নতুন আছে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে। তাহলে আমরা কি বলবো না ঘনত্ব নির্ণয় করব। ঘনত্ব এটাকে কি বলা হয়, ডেনসিটি। ডেনসিটি, এই ঘনত্বটাকে আমরা ডেনসিটি নির্ণয় করব কিভাবে, দেখো এটাও পরীক্ষায় পড়তে পারে, পরীক্ষায় পড়বে না এমন কোনো কথা নাই। তাহলে আমরা কি জানি না আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে কি না পিভি ইজিক্যাল টু nRT লিখছি। তাহলে আমরা জানি কি পিভি ইজিক্যাল টু এনের জায়গা কী লিখবো W/m লিখছি, ইন্টু কী লিখবো RT। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো কি n মানে মূল সংখ্যা, এটা হচ্ছে কি না মূল সংখ্যা। মূল সংখ্যা সমান আমরা কী দেবো W/m বলতে পারি। তাহলে W মানে কি না W মানে হচ্ছে ভর, আর এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর বা আণবিক গুরুত্ব যা খুশি বলতে পারো এটা, ঠিক আছে, আণবিক গুরুত্ব। তাহলে এইটাকে যদি আমরা করি, এবারে দেখো এটাকে আগে যেমন করেছিলাম তার থেকে একটুখানি সাজিয়ে নিচ্ছি কীরকম, এই ভিটাকে শুধু এখানে নিয়ে আসছি। তাহলে P ইজিক্যাল টু W/V, এটাকে আলাদা করে নিলাম। তাহলে বাকি রইল কি RT/m, এটাকে একটা আলাদা পার্ট করে দিলাম। খুব সহজ ব্যাপার, প্র্যাকটিস করলেই হবে, খাতা পেন নিয়ে বসো, সব ইজি হয়ে যাবে। তাহলে P ইজিক্যাল টু W/V RT, খাতা পেন ছাড়া কোনো হবে না। শুধুমাত্র যে আমি লেকচার শুনছি ভিডিও দেখছি এটা কিন্তু কোনো কাজের নয়। কাজ হচ্ছে তুমি সঙ্গে সঙ্গে খাতায় লেখো, প্র্যাকটিস করো, বই পড়ো, বই ছাড়া কোনো উপায় নেই। তাহলে আমি এখানে দেখতে পেলাম কি, তাহলে W/V এইটা একটা নতুন টার্ম পেয়ে গেছি কি না W/V, এইটা কি বলা হয় ডেনসিটি। D ইজিক্যাল টু M/V, M মানে ভর, কী পরিমাণে W আছে ভর, আর V মানে হচ্ছে আয়তন। তাহলে আমরা সেই সূত্রটা পাচ্ছি, সেই সূত্র থেকে কিন্তু এটা বলতে পারি W ইজিক্যাল টু M/V। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে এটা সমান কি পাচ্ছি P ইজিক্যাল টু D ফর, এই ডেনসিটিকে D দিয়ে লিখতে পারি, অনেক সময় কি লেখে না এটাকে আবার লেখা হয় রো দিয়েও অনেক সময় লেখা হয়, যেটা খুশি তুমি লিখতে পারো। তাহলে D ইন্টু RT বাই হচ্ছে M। তাহলে আমি যদি বলি তাহলে D সমান কি, তাহলে D, তাহলে এইটা D এখানে রইল, তাহলে এটার সঙ্গে এটা কোণ করো, তাহলে P ইন্টু M। আচ্ছা ইজিক্যাল টু তাহলে কি লিখতে পারি D ইন্টু RT, এটা বলতে পারি। তাহলে আমি যদি D নির্ণয় করতে চাই তাহলে PM/RT ইজিক্যাল টু তাহলে কি হলো D, ঠিক আছে। তাহলে PM/RT, তাহলে এইটা সমান আমি পেয়ে গেলাম, বা আমি লিখতে পারি কি না D, অথবা লিখতে পারি D ইজিক্যাল টু PM/RT। তাহলে D ইজিক্যাল টু PM/RT। D মানে তাহলে কি বললাম ডেনসিটি। আমি বললাম কি ডেনসিটিটাকে নতুন একটা টার্ম দেওয়া হয়, তাকে বলা হয় রো, এটাকে রো বলা হয়, রয়কার রো। তোমরা এখন টেনে পড়ছো বলে এরকম করে বললাম রো। তাহলে D মানে হচ্ছে কি না D মানে হচ্ছে এখানে কিন্তু ঘনত্ব, এই ঘনত্ব বা ডেনসিটি। তাহলে এই হলো নির্ণয়। তাহলে PV ইজিক্যাল টু nRT সমীকরণ থেকে আমরা কি কি জানতে পারলাম, মোলার ভর আর কি জানতে পারলাম না কীভাবে ঘনত্ব নির্ণয় করবে সেটা জানতে পারলাম। তাহলে এটা আমার কাছে অঙ্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। তখন তোমাকে বলে দেওয়া হবে যে এর এত গ্রাম ওজনে একটা ভরের ক্ষেত্রে বলে দিচ্ছে, তাহলে তখন কিন্তু তোমার এটা কিন্তু কাজে লাগবে। তাহলে এই দুটো কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, M ইজিক্যাল টু WRT/PV আর D ইজিক্যাল টু PM/RT। যারা 11-এ পড়ছো তারাও দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো। তাহলে একটা যদি অঙ্ক করা যায়, এখানে যদি আমি একটা অঙ্ক করি, সেই অঙ্কটা করলে তুমি দেখতে পাবে যে কীরকমভাবে অঙ্কটা করা হচ্ছে। তাহলে অঙ্কটা করি কি না, অঙ্কটা করব এরকম একটা অঙ্ক নিই যেখানে আমরা এটা দিয়ে দেখাতে পারবো। ধরো একটা অঙ্ক চুজ করি, যে কোনো একটা অঙ্ক চুজ করি। তাহলে অঙ্ক হচ্ছে বলছে তাহলে বলছি যে 1 অ্যাটমসফিয়ার চাপে, একটা 1 ATM চাপে, 1 অ্যাটমসফিয়ার চাপে আর কি না 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 1 অ্যাটমসফিয়ার চাপে 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, তাহলে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিয়েছি, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, তো
তাহলে চাপটা বলে দিয়েছি, তাপমাত্রা বলে দিয়েছি, আর কি চাই না 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত আয়তন দখল করে থাকবে, কত আয়তন দখল করে থাকবে, আয়তন দখল করবে। খুব সিম্পল একটা অঙ্ক আমি নিজের মন থেকেই দিলাম, এটা তোমরা করে দেখো নিউমেরিক্যাল প্রবলেম এটা যদি করা হয়। তাহলে দেখো পিভি ইজিক্যাল টু nRT, আমরা এই সমীকরণটা জানি, পিভি ইজিক্যাল টু nRT, তাহলে এটা আদর্শ গ্যাসের সমীকরণ। n ইজিক্যাল টু W/m ইন্টু হচ্ছে RT, তাহলে পিভি ইজিক্যাল টু করে W/mRT। তাহলে ডব্লুটা বলে দিয়েছে, এত গ্রাম বলে দিয়েছে, তাহলে আমার কী কী দেওয়া আছে সেটা এখানে দেখে নাও, তাহলেই হয়ে যাবে। কি না পি বলে দিয়েছে পি ইজিক্যাল টু 1 ATM। আচ্ছা, আর কি চাই, ভি ইজিক্যাল টু কত সেটা জানতে চেয়েছে। টি ইজিক্যাল টু কত না 273 কেলভিন, এর ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে 273 সঙ্গে 273 আরও যোগ করতে হবে, এটা হচ্ছে কেলভিন। তাহলে কত হচ্ছে 6 4 3 3 6 4, আর এটা হচ্ছে 546 কেলভিন হয়ে গেল। আর কি দিয়েছে না ডব্লু বলে দিয়েছে, ডব্লু কত 11 গ্রাম বলে দিয়েছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত না CO2, এটা যদি CO2 করা হয় তাহলে কার্বনের 12, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 সমান দেখো এইটা সমান কত দাঁড়াচ্ছে 12 প্লাস হচ্ছে 32 সমান হচ্ছে 44 হয়ে গেল, আণবিক গুরুত্ব হয়ে গেল। আর এর মান যদি লিটার অ্যাটমসফিয়ারে করো তাহলে লিটার অ্যাটমসফিয়ারে করতে পারো, তাহলে আর ইজিক্যাল টু কত না 0.082, এটা কি লিটার ATM পার মোল পার কেলভিন, তাহলে এরকম পার মোল পার কেলভিন লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে অঙ্কটা করে যাকে এবারে কী করছি দেখো, তাহলে আমার জানতে চেয়েছে ভলিউমটা, তাহলে পি হচ্ছে 1, ভি সমান কত জানতে চেয়ে, ডব্লু কত বলে দিয়েছে 11, এইটা কত 44, এই যে 44 বার করলাম, 11 বসিয়ে দিলাম, আর এর জায়গায় 0.082 বসিয়ে দিলাম, টি এর জায়গায় কত বসাবো না 546 বসালাম। তাহলে দেখো ভি জানতে হয়েছে, ভি তাহলে এটা 1, তাহলে এটা কত, এটা কেটে দিলাম, তাহলে কত হলো 4। ঠিক আছে, এবারে দেখো এইটা এবারে কাটাকাটিটা তোমরা 0.082 ইন্টু 546 ডিভাইডেড বাই 4, এটা আবার 2 দিয়ে কাটো, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছে 7 দুগুণে 14, আর কত হচ্ছে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, আবার এইটা যদি কেটে দাও কত হচ্ছে না 0.041। এবারে দেখো এইটা তোমরা যদি গুণ করে দাও তাহলে কিন্তু এটা 0.041, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত 273 ইন্টু 0.041, তাহলে এটা কি হবে না এটা হচ্ছে লিটার। এটা এবারে তোমরা ক্যালকুলেশন করে নেবে, তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে আমি এইরকম অঙ্ক তোমাদের আরও আমি অঙ্কর জন্য হয়তো একটা নতুন ভিডিও করব, সেটা ক্ষেত্রে তোমাদের কাছে। তাহলে এইটা আমাদের কি হলো না এটা হচ্ছে পার্ট 8 কিন্তু একটা করলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা শিখতে পারলাম যে গ্যাসের ভরটা কী করে নির্ণয় করব, আর হচ্ছে তাদের ঘনত্বটা কী করে নির্ণয় করব। ঠিক আছে, এরপরে দেখব আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কী পার্থক্য আছে, আর আদর্শ গ্যাসকে সত্যিই কি আদর্শ বলা যায় না এর বাস্তব গ্যাস থেকে কী বিচ্যুতি হয়েছে, সেটা নিয়ে পরের একটা ভিডিও করব। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো, আর পড়াশোনাটা খাতা পেন নিয়ে করো, আর মেমোরাইজ করার চেষ্টা করো, কী করে মনে রাখবে সেটা জানার চেষ্টা করো। এই পর্যন্তই এই ভিডিও।